প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিচ্ছেন আলফাস আনাম, সহযোগী সম্পাদক, দৈনিক আমার দেশ। রয়েছেন মেজবাউল আজম সওদাগর, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। পিআর নিয়ে জামাতে ইসলামীর আন্দোলনকে কোট আনকোট একটি পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার এক ফেসবুক পোস্টে নাহিদ একথা বলেছেন। তিনি বলেন যে ঐক্যমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়া এবং জাতীয় সংলাপকে গণ অভ্যুত্থানের আলোকে সংবিধান ও রাষ্ট্র পুনর্গঠনের প্রকৃত প্রশ্ন থেকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার লক্ষ্যে পরিকল্পিতভাবে পিআর আন্দোলন তোলা হয়েছে। এর প্রতিবাদ করেছে জামাত বলছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম দাবি পিআর পদ্ধতির সমালোচনা করে যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট ও বিভ্রান্তিকর। জামাত ইসলামীর পিআর দাবির আন্দোলনকে প্রতারণামূলক রাজনৈতিক কৌশল বলে যে মন্তব্য করেছে নাহিদ ইসলাম, সেটি সর্ববৈ মিথ্যা এবং দুঃখজনক। তার বক্তব্যের মাধ্যমে কি বোঝাতে চাচ্ছেন তা আমাদের বোধগম্য নয়। তার কাছে এ ধরনের বালখিল্য বক্তব্য জাতি আশা করে না। আমরা দেখছি যে জুলাই সনদে জামাতের স্বাক্ষর করাটা এনসিপি আসলে মেনে নিতে পারছে না। তারা আশা করেছিল জামাত স্বাক্ষর করবে না। তাদের এই আশাবাদী হওয়ার কারণও ছিল, স্বাক্ষরের দিন সকালেও জামাতের সেক্রেটারি জেনারেল একটি অনুষ্ঠানে বলেছেন যে আইনি ভিত্তি না থাকলে তারা জুলাই সনদে স্বাক্ষর করবে না। সকালবেলার ঘটনা, বিকালে ঠিকই স্বাক্ষর করেছে। কাজেই এই বিষয়টি এনসিপি বড় ধরনের আহত হয়েছে। অনেকে এনসিপিকে জামাতের বি টিম হিসেবে আক্রমণ করতে আপনি নিশ্চয়ই জানেন। তবে আমরা দেখছি গত মাস তিনেক ধরে এনসিপির সঙ্গে জামাতের দূরত্ব বাড়ছে। আলফাস আনাম, এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? প্রথমে হচ্ছে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের বক্তব্যের ক্ষেত্রে বা শব্দ চয়নের সতর্কতা থাকা জরুরি। মধ্যম পর্যায়ের বা নিম্ন পর্যায়ের নেতারা অনেক কিছুই বলতে পারেন। এখানে জামাত ইসলামী, এনসিপি এবং বিএনপি তারা সবাই জুলাইয়ের যে অভ্যুত্থানের একটা অংশ। রাজনৈতিক কৌশল এক একটা দলের এক এক রকম হবে। কিছু কিছু ক্ষেত্রে তাদের ঐক্যমত হতে হবে, যেগুলো ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন। কিন্তু প্রত্যেকটা দল কিন্তু তার রাজনীতি করবে। এনসিপি জামাতের রাজনীতিও করবে না, জামাত এনসিপির রাজনীতি করবে না, বিএনপি জামাতের রাজনীতি করবে না, জামাতও বিএনপি রাজনীতি করবে না। এটি স্বাভাবিক। আর এখন তো জোটবদ্ধ রাজনীতির প্রেক্ষাপট এখনো তৈরি হয়নি, নির্বাচনের আগে আগে হবে। এখন জামাত ইসলামীর যে পিআর পদ্ধতি, পিআরের উচ্চ কক্ষে পিআরের ব্যাপারে তো সবাই একমত। এনসিপিরও তো এটা দাবি ছিল। নিম্ন কক্ষে পিআরের ব্যাপারে এনসিপি শুরু থেকেই কিন্তু একমত ছিল না। জামাত তার সঙ্গে বড় বিতর্কে যায় নাই, কিন্তু জামাত নিম্ন কক্ষে এনসিপির দাবি, আপনার পিআরের দাবি করে গেছে। এটার কারণ হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্দোলনটা কিন্তু জামাতেই প্রথম শুরু করেছিল। জামাত জানে যে একটা পদ্ধতিকে কিভাবে পপুলার করতে হয়। জামাত এটা জানে যে এইবার নিম্ন কক্ষে, পার্লামেন্টের নিম্নকক্ষে পিআর হবে না। এটা যে কেউ, জামাত কেন, যে কোনো রাজনৈতিক বোদ্ধা এটা বুঝতে পারে যে এই দাবি পূরণ সম্ভব না। তাহলে জামাত দুটা দাবি করতেছে এবং জামাতের একজন নেতা বলছে যে আমরা তাওয়া গরম করছি। মানে এই পিআর পদ্ধতিটা তারা পাবলিকের কাছে পরিচয় করার অংশ হিসাবে এটা করতেছে। এটা কিন্তু এই সময়ের জন্য না, এটা জামাতের রাজনৈতিক কৌশল। এটাকে প্রতারণা বলার কোনো সুযোগ নেই। এখন জামাতের সাথে এনসিপির কি কোনো আলাদা কোনো কি গোপন হিডেন কোনো আলোচনা হয়েছিল যেটা নিয়ে নাহিদ ইসলাম বলতেছে? সেই রকম আমি কোনো সম্ভাবনা দেখি না। আরেকটা ব্যাপার হলো যে বড় রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতা প্রশ্নটা অনেক অনেক বড়। এখানে বিএনপি এবং জামাত যত দ্রুত যে ইস্যুতে একমত হতে পারবে, এনসিপির সাথে বিএনপি বা এনসিপির সাথে জামাত অত দ্রুত একমত হতে পারবে না। ধরুন জুলাই সনদে জামাত গেল না, শুধু বিএনপি একাই গেল। এরপরে যে পরিস্থিতি তৈরি হতো তাতে তো নির্বাচন ভণ্ডুল হওয়া, থার্ড পার্টির সুযোগ নেওয়া, আরও অস্থিরতা তৈরি হওয়ার সুযোগ। এখানে জামাতের তো রেসপন্সিবিলিটি আছে, জামাত তো এনসিপি না। তো এনসিপি এবং জামাত আমি মনে করি, এবং এনসিপির যে
জুলাই আন্দোলনে জামাতের রোল বা শিবিরের রোল অনেক অনেক বেশি ছিল, এটা সবাই জানে। এবং তাদের সাথে এক ধরনের কমিউনিকেশনও ছিল, যেটা বিএনপির চেয়ে বরং বেশি ছিল এনসিপির সাথে জামাতের। সেইটা তারা পর্দার আড়ালে করলেই, তাদের যদি কোনো বোঝাপড়ার সমস্যা হয় সেটা পর্দার আড়ালে করাটাই ভালো। এইটা সামগ্রিকভাবে এই ধরনের বক্তব্য আপনার যে জাতীয় যে ঐক্যমত তৈরি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা, এ ধরনের বক্তব্য, সেটা জামাত হোক, এনসিপি হোক আর বিএনপি হোক, শীর্ষ পদ থেকে এ ধরনের বক্তব্য না দেওয়াই ভালো। এনসিপিকে একটা প্রবলেমে পড়েছে, তারা আসলে কোন দিকে যাবে? এনসিপি যে প্রবলেমটা নিয়ে সবসময় রাজনৈতিক অঙ্গনে ইদানিং আলোচনা হচ্ছে, তারা নিজেরা দাবি করছে যে তারা মধ্যপন্থী দল। কখনো দেখ, কিন্তু আমরা দেখি যে কেউ চায় তারা একটু ডান ঘেঁষা হয়ে যাক, আবার কেউ চায় বাম ঘেঁষা হয়ে যাক। এরা আসলে কোন ঘেঁষা সেটা অনেক সময় বোঝা মুশকিল। এই অবজারভেশনটা যে চলছে এখন রাজনৈতিক অঙ্গনে, আপনার মতামত কি? না, এখানে সমাজের রূপান্তরটা ধরতে হবে। এনসিপির যারা তাত্ত্বিক, রাজনীতি তো নানান এক অংশের সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে এগায়, তো তাদের চিন্তা করা উচিত যে সমাজে কি ধরনের পরিবর্তন হচ্ছে জুলাইয়ের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে। এই অভ্যুত্থান পরিপূর্ণভাবে ইসলাম প্রভাবিত একটি ডানপন্থী অভ্যুত্থান ছিল, যেখানে ইসলাম একটা বড় ফ্যাক্টর হিসাবে কাজ করছে। কারণ গত রেজিমে হাসিনার ফেসিজমের বড় টার্গেট ছিল ইসলাম। ফলে আমাদের সমাজে তার আইডেন্টিটির সাথে মুসলিম আইডেন্টিটিটা অনেক বড় আকারে সামনে চলে আসছে মানুষের কাছে। এর আরও অনেক কারণ আছে, ইন্ডিয়ান হেজিমনি, হিন্দুত্ববাদের প্রভাব, সব মিলে বাংলাদেশের মানুষের কাছে তার মুসলিম আইডেন্টিটি, ভূখণ্ডগতভাবে বাংলাদেশি জাতীয়তাবাদ এবং তার মুসলিম আইডেন্টিটি দুটো সমার্থক হয়ে গেছে। এখন আপনি ইসলামপন্থী দলকে আমি অ্যাভয়েড করব, এই রকম অবস্থানে বাংলাদেশের মানুষ আর নাই। এইটা যদি এনসিপি না বোঝে, আমার তো ধারণা এটা এনসিপির ভালো বোঝার কথা অন্য রাজনৈতিক দলের চেয়ে। তারা যদি এটা না বুঝতে পারে, তারা পলিটিক্যাল ডিসিশন নিতে ভুল করবে। আর আপনি যেটা বলছেন যে এনসিপি কোন দিকে থাকবে, রাজনৈতিক দল তার যেদিকে স্বার্থ থাকবে সেই দিকে যাবে, তার তো জামাতের সাথে যেতে হবে এমন কোনো কথা না, বিএনপির সাথেও যেতে পারে। এখন প্রশ্ন হলো, বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতি এই মুহূর্তে বড় মাছ, তো বড় মাছের নিঃশ্বাসের সাথে কিন্তু ছোট মাছ ভিতরে ঢুকে যাবে। এখন বিএনপির সাথে গেলে তারা হয়তো নির্বাচনে আসন পেতে পারে যদি সমঝোতা হয়, সেখানেও নানান প্রতিবন্ধকতা আছে। বিএনপি এখনও তার প্রার্থী ঘোষণা করেনি, সেখানে কোনো বিদ্রোহী প্রার্থী থাকবে কি না, এনসিপিকে কতটা ছাড় দেবে, সেগুলো দলের মধ্যে আলোচনার বিষয় আছে। আবার জামাতের সাথে যদি সে যায়, তার এই সমস্যা কম, কারণ জামাত তো অত বিএনপির মতো অত বিশাল তার প্রার্থীর সংকট নাই, তো সে এনসিপিকে সহজে চায়। এখন এনসিপিকে সিদ্ধান্ত নিতে হবে তার ভবিষ্যৎ রাজনীতি, সে বিরোধী দলের সাথে থাকবে, বা বিএনপি যদি আমরা ধরে নেই ক্ষমতায় আসে, তাহলে সে ক্ষমতার রাজনীতির পার্টনার হবে কিনা। এটা এনসিপির অবশ্যই একটা ক্রুশিয়াল সিদ্ধান্ত নেওয়ার বিষয়। আমরা দেখছি যে বিএনপি সঙ্গেও এনসিপির একটা জামালা চলছে। সে জামালাটা হলো যে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের করা একটা মন্তব্যের কারণে নাহিদ ইসলাম খুব প্রকাশ করে বলছেন যে জুলাই যোদ্ধাদের ফেসিস্ট বলা অপমানজনক, এবং সালাউদ্দিন আহমদ যেন আহত যোদ্ধা ও শহীদ পরিবারের কাছে ক্ষমা চান। জবাবে সালাউদ্দিন আহমদ বলেছেন যে বিএনপিকে জুলাই গণ অভ্যুত্থানের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা সফল হবে না। এর মধ্যে আবার জামাত ঢুকে পড়েছে এই আলোচনায়। আমরা দেখলাম যে জুলাই সনদ সই করার দিনে জুলাই যোদ্ধাদের বিক্ষোভ নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদের বাহাসের মধ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। তিনি এক ফেসবুক স্ট্যাটাসে বলছেন যে জুলাই যোদ্ধাদের স্বৈরাচারে দূষর বলাটা গুরুতর অসৌজন্যতা হিসেবেই বিবেচিত হবে। দয়া করে দায়িত্বশীল কোনো জায়গা থেকে আমরা জীবন বাজি রেখে লড়াই করা জাতির গর্বিত লোকগুলির ব্যাপারে এমন কথা বলবো না। ওই পোস্টে কারো নাম উল্লেখ না করে শফিকুর রহমান আরো বলছেন যে কেউ এমন আচরণ করলে জাতি তাদের ক্ষমা করবে না। সব ক্ষেত্রে রাজনৈতিক নেতারা আমরা দায়িত্বশীলতার পরিচয় দেব, এরকম একটা বিবৃতি উনি দিয়েছেন। এর মানে এই রাজনৈতিক খেলা মনে হয়েছে আমার বিষয়টা। সালাউদ্দিন সাহেব এবং নাহিদ ইসলামের মধ্যে জামালা বাজলো, কথা কাটাকাটি হচ্ছে, বিবৃতি পাল্টা বিবৃতি হচ্ছে, এর মধ্যে আবার জামাত ঢুকে গেল। এর মানে এই যে রাজনৈতিক খেলা, কিংবা বিএনপি সঙ্গে বিশেষ করে সালাউদ্দিন সাহেবের সঙ্গে নাহিদ ইসলামের মুখোমুখি দাঁড়িয়ে যাওয়া, কি বলবেন আপনি? রাজনৈতিক খেলার প্রথম দিকে এটা আমাদের কাছে একটু অসৌজন্যমূলক বা ঝগড়াঝাটি এগুলো হচ্ছে কেন, তর্ক বিতর্ক হচ্ছে কেন, এটা খারাপ লাগলেও
এটা কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতির একটা অংশ। এটা নির্বাচন যত ঘনিয়ে আসবে তত এই জিনিসগুলো একটু বাড়বে, এবং এই জিনিসগুলোকেও আমাদেরকে স্বাভাবিকভাবে নেওয়ার একটা প্রবণতা আমাদের মধ্যে থাকতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে এখানেও কিছু পজিটিভ দিক আছে, যেমন ধরেন নাহিদ ইসলাম সমালোচনা করেছেন, তারপর জামাত ইসলামের আমির তিনি সমালোচনা করেছেন। এই সমালোচনার প্রেক্ষাপটে আবার সালাউদ্দিন আহমেদের একটা বক্তব্য, তিনিও খুব চমৎকারভাবে সমালোচনাটা জবাব দিয়েছেন। তিনি এটাকে অ্যাপ্রিসিয়েট করছেন যে অত্যন্ত ভদ্রভাবে তারা এই আমার বক্তব্যটা সমালোচনা করেছেন, তিনি এটা ব্যাখ্যা দেন। এই যে জিনিসটা, এটাকে আমার পূর্ববর্তী যে রাজনৈতিক কালচার আমাদের 5 আগস্ট পূর্ববর্তী, তার থেকে একটু ভিন্ন মনে হলো। তো এই জায়গাটাতে আমি কিছুটা আশাবাদী যে তর্ক বিতর্কগুলো চলুক, কিন্তু শালীনতাটা যেন সবাই বজায় রাখে। আর এই যে প্রতারণা বলা, বলা, এগুলো থেকেও যেন আমরা সবাই বের হয়ে আসি। শব্দ চয়নের ব্যাপারে সবার সচেতন থাকা উচিত। তাহলে কিন্তু জুলাই অভ্যুত্থানের যে চেতনা, মানে এই জিনিসগুলোকেই কিন্তু মানুষ পছন্দ করে না, সেটাই কিন্তু মানুষ চাচ্ছে আর কি। এবং সেটার আমি বলবো যে নিশ্চিতভাবেই পলিটিশিয়ানদের উপরে এটার কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষ বিভিন্ন ধরনের একটা চাপ তৈরি হয়ে গেছে যে আগের মতো করে আর চলা যাবে না। কিন্তু আগের মতো আর চলা যাবে না এটা বললেই তো আর হবে না। দীর্ঘদিনের এই যে অভ্যাস, আগের রাজনৈতিক গতি প্রকৃতির আলোকে যে চলা, কথা বলা, আচার আচরণ, এইটার পরিবর্তনটা একটু মাঝে মাঝে হোঁচট খাচ্ছে। মানে এটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় বলি যে রাজনীতির একটা ক্রান্তিকালীন সময়। ক্রান্তিকালীন সময়টা কেমন, যে আমরা ধরেন একটা ট্র্যাডিশনাল পলিটিক্যাল কালচারের মধ্যে আছি, ওখান থেকে একটা পরিবর্তনশীল পলিটিক্যাল কালচারের মধ্যে প্রবেশ করি নেই এখনো। এই যে ট্র্যাডিশনাল এবং পরিবর্তনশীল, তার মাঝখানের যে অবস্থা, না পারতেছি আগের জায়গায় থাকতে, আবার না পারতেছি নতুনটা গ্রহণ করতে, এই যে মাঝামাঝি যে চ্যালেঞ্জটা, এটাকে আমরা বলি যে একটা ক্রান্তিকালীন সময়। তো এই ক্রান্তিকালীন সময়টা বাংলাদেশের পলিটিক্যাল কালচার এখন অতিক্রম করছে। তো আমরা যে আলোচনাটা এতক্ষণ করলাম, এটা ঠিক তারই অংশ আর কি। তো এটি কিন্তু রাজনীতির জন্য সার্বিক দিক থেকে পর্যালোচনা, এটি কিন্তু একটা পজিটিভ দিক। প্রফেসর মেজবা, আমরা একটু লক্ষ্য করি, সেটা হলো যে জুলাই যারা নেতৃত্ব দানকারী তাদের অনেক এসে এক জায়গায় এসে, সবাই না অনেকেই এসে এই জাতীয় নাগরিক পার্টিটা গঠন করেছে। যখন রাজনৈতিক দল গঠন করবে তখন তাদের নানান ধরনের সমালোচনার মুখোমুখি হতে হবে, এটাই স্বাভাবিক। তারা যদি কোনো রাজনৈতিক দল গঠন না করতেন তাহলে তাদেরকে সমালোচনার মুখোমুখি এত হতো না, এটাই স্বাভাবিক। কিন্তু এর মধ্যে আমরা এটা দেখছি যে যারা রাজনৈতিক দল গঠন করেছে তার বাইরেও কিন্তু অনেক লোক রয়েছে যারা এই জুলাই গণঅভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিলেন। তারা হয়তো পোস্টার বয় নয়, কিন্তু সম্মুখ সারিতে ছিলেন। সংকটটা তৈরি হয়েছে অন্য জায়গায়, সেটি হলো যে আমরা এই এনসিপির সমালোচনার সুযোগকে ধরে আমরা লক্ষ্য করছি যে কেউ কেউ জুলাই গণঅভ্যুত্থানকারী সবাইকে, তরুণদের সবাইকে একটা বিতর্কিত করার অপপ্রয়াস চালাচ্ছে, অপচেষ্টা চালাচ্ছে, এবং ফেসিস্টের দোষরাটি করবে, এটা স্বাভাবিক, এটা আমরা মেনে নিতে পারি, কোনো সংকট নেই। কিন্তু তাদের এই সুযোগটি তৈরি করে দিচ্ছে, আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন মিডিয়া এই ফেসিস্টের পক্ষের লোকদের সামনে এসে এই তরুণদের বিতর্কিত করার একটা প্ল্যাটফর্ম তৈরি করেছে, যেটা হলো একটা দিক। আরেকটা দিক হলো যে ফেসিস্ট বিরোধী কয়েকটি রাজনৈতিক দলের কিছু সংখ্যক নেতা এবং গোষ্ঠী, তারাও কিন্তু এই কাজটি করছে। কোনো কোনো মহল থেকে টার্গেট করে ওই কাজটি করা হয়েছে। কোন মহল থেকে আমি উল্লেখ করলাম না, আপনারা জানেন। এই যে অবস্থাটা, এর মানে এই সুযোগে কিন্তু জুলাই গণঅভ্যুত্থানকেই একটা অন্যরকম মাত্রা দেওয়ার চেষ্টা করছে, যেটা নেতিবাচক, যেটা সবসময় আওয়ামী লীগ এবং তাদের দোষরা বলে থাকে এটি একটি ষড়যন্ত্রকারী। এরকম একটা রূপান্তর ঘটানোর চেষ্টা কিন্তু বা অপচেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, এই অব্যাহতের কথা কম বেশি আমরা সবাই জানি, তাহলে কি হবে, শেষ পর্যন্ত কি দাঁড়াবে? আচ্ছা, শেষ পর্যন্ত যেটা দাঁড়াবে, এখানে হতাশার কোনো কারণ আমি দেখি না। কারণ আপনার গণঅভ্যুত্থান বা বিপ্লব যাই আপনি বলেন, এটা কিন্তু সোসাইটিতে মানে একটা গণবিপ্লবের মতো ঘটে গেছে আর কি। মানে সফট একটা বিপ্লব কিন্তু ঘটে গেছে। সংকটটা যে জায়গায় তৈরি হচ্ছে, সংকটটার মূল সূত্রটা হচ্ছে যে পলিটিশিয়ানরা এইটাকে ঠিক মতো ধারণ করতে পারছে না আর কি। ঠিক মতো ধারণ করতে না পারার কারণে কেউ অর্ধেক ধারণ করছে, কেউ পুরোটাই ধারণ করছে, কেউ একটুও ধারণ করতে পারতেছে না, কেউ আগের মতো চলার চেষ্টা করতেছে, কেউ দুইটার মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করতেছে, কেউ পুরো নতুন চিন্তা ভাবনা নিয়ে আগানোর চেষ্টা করতেছে। সো সব কিছু মিলে পুরো একটা স্ট্রাগল কিন্তু চলতেছে।
আমাদের ইনভিজিবল স্ট্রাগল, আমি এটাকে বলবো, আমরা দেখছি না কিন্তু মানুষের মনোজগতের মধ্যে, সোসাইটির মধ্যে এই স্ট্রাগলটা চলছে। এই স্ট্রাগলটার ফলস্বরূপ এটা হচ্ছে ঘটছে। সুতরাং একটা পর্যায়ে সোসাইটির যে স্বাভাবিক যে রূপান্তর, পলিটিক্যাল সিচুয়েশনের যে স্বাভাবিক যে বিবর্তন, এই বিবর্তনকে আসলে আটকে রাখা যায় না। প্রফেসর মেজবা, একটা বিষয় আপনাকে জানতে চাই, সেটি হলো যে অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে আসলে রাজনৈতিক দলগুলোর ইগোতে কি আঘাত লেগেছে? এই তরুণরা হঠাৎ করে এর মানে সরকার সরিয়ে দিল, তাহলে আমরা কি করলাম? না, ওটাতে একটু আগে কারণ রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব পর্যায়ের কিন্তু এদের অংশগ্রহণ ছিল না, কিন্তু প্রত্যেক রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতা মানে কর্মীরা কিন্তু এতে সক্রিয় ছিল। আচ্ছা, এটা একটু আগে আপনাকে ব্যাখ্যা দিলাম যে তিনটা স্টেজ আমি বললাম। একটা হচ্ছে সব পলিটিক্যাল পার্টির মধ্যেই আছে, আমি বলছি যে ফুললি গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে নতুন বাংলাদেশের চিন্তা করছে। কেউ হচ্ছে হাফ কিছু কিছু, আর কেউ হচ্ছে কোনোভাবেই পারছে না। কেন পারছে না? এইখানে তাদের হচ্ছে বিভিন্ন ধরনের ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট তাদের জড়িত আছে। তারা চিন্তা করছে যে এতদিন থেকে একটা গোষ্ঠী, প্রত্যেকটা দলই, যে এতদিন থেকে তারা বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, এখন রাজনৈতিক পট পরিবর্তন হবে, এটার জন্য তার এক ধরনের এক্সপেকটেশন ছিল 15 বৎসরে, যে পট পরিবর্তন হলে তিনি কি করবেন, তার চাওয়া পাওয়া কি হবে, তার কাজ কি হবে। অনেকে ভাবছিলেন যে এটা রেজিম চেঞ্জ, তা তো না। না, তা তো না, কিন্তু আমি সেটাই বলছি যে প্রকৃতপক্ষে এটা তো শুধু রেজিম চেঞ্জ না, কিন্তু কারো কারো এক্সপেকটেশন হচ্ছে এটা একটা রেজিম চেঞ্জ, এবং রেজিম চেঞ্জের পরে যা হওয়ার তিনি একটা প্ল্যান করে রেখেছেন। প্ল্যান করে রাখার পরে যখন তার প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হচ্ছেন, বিভিন্ন প্রেসার গ্রুপ থেকে, মিডিয়া থেকে, পলিটিক্যাল পার্টি থেকে যখন বাধার সম্মুখীন হচ্ছেন, তখন তার কাছে তার ইন্টারেস্টে এটা আঘাত লাগছে আর কি। তখন তিনি বিভিন্ন ধরনের নেক্সাস তৈরি করার চেষ্টা করছেন। পলাতক ফ্যাসিস্ট রিজিমের সাথে তার বিভিন্ন ধরনের বোঝাপড়া হয়তো ইতিমধ্যে হয়েছে বা হচ্ছে বা নতুন করে করার চেষ্টা করছেন। মানে সব কিছু মিলে আমাদের সোসাইটিতে গণ অভ্যুত্থানের পরবর্তী একটা ইনভিজিবল স্ট্রাগল এখনো চলছে, এবং এই স্ট্রাগলটা আপনার সামনে আরো অনেক দিন পর্যন্ত, নির্বাচনের পরে পর্যন্ত চলবে। আলফা সানাম, এই তরুণদের এমন ভাবে আক্রমণ করা হয় যে শুনলে মাঝে মধ্যে মনে হয় ফ্যাসিস্ট হাসিনাকে তাড়িয়ে একটা অপরাধ করে ফেলেছে। আপনি দেখবেন অনেকে এমন ফেসবুক স্ট্যাটাস দেন বা কথা বলেন, এই আমি যে বললাম অপরাধ করে ফেলেছে, এটা আপনি নিজেও ভাববেন এইগুলো দেখলে। এবং সবচেয়ে অবাক কাণ্ড, এদের সামান্য কৃতজ্ঞতা নেই। আমরা একটা বলি না যে আওয়ামী লীগের এত অপরাধ করেছে, তাদের কোনো নাই, অনুশোচনা নাই। এবং আমরা দেখছি যে এই তরুণদের ব্যাপারে এদের অনেকেরই কৃতজ্ঞতা নাই, কথাবার্তা কোনো সামান্যতম কৃতজ্ঞতা নাই। এবং আসলে বলুন তো, আপনারা রাজনৈতিক বিশ্লেষণ করেন, কলাম লেখেন, এই অকৃতজ্ঞতার পিছনে আসলে কারণটা কি? 5ই আগস্টের পরে আপনার একটা তো ভাঙ্গনের মধ্য দিয়ে গড়ার প্রশ্ন আসছে। তো এখানে দেখবেন যে এখানে সবাই এক ধরনের স্টেক নেওয়ার চেষ্টা করছে, এবং সেটা পলিটিক্যালি ডিভাইডেড জায়গা থেকে, কেউ বিএনপির জায়গা থেকে, কেউ জামাতের জায়গা থেকে, কেউ এনসিপির জায়গা থেকে। ফলে জুলাইয়ের যে মূল স্পিরিট, যে একটা ফ্যাসিজমকে হটায় একটা বাংলাদেশ গড়ার যে মূল বক্তব্য, এইটা প্রত্যেকে তার জায়গা থেকে, তার দলীয় স্বার্থ, তার রাজনৈতিক স্বার্থ, তার ব্যক্তি স্বার্থ থেকে চিন্তা করে তার মতো করে অ্যাক্ট করছে। ফলে এখানে আবার সবাই যারা আমরা মানে সক্রিয় দেখি, তাদের দেখা যাবে যে এই আন্দোলনে বড় একটা অংশের কোনো ধরনের খুব একটা কোনো রোল ছিল না। হ্যাঁ, কিন্তু তারাও নিজেদেরকে এখন, যেহেতু তার একটা রাজনৈতিক পেরিফেরির মধ্যে সে আছে, তার রাজনৈতিক দলের একটা অংশ পার্টিসিপেট করছে, বড় অংশ, সেও নিজেকে ভাবতেছে আমিও এটার অংশ। ফলে তার যে অনুভূতি থাকার কথা, সরাসরি অংশগ্রহণকারীর এক ধরনের অনুভূতি, দলীয় বৃত্তের মধ্য থেকে অংশগ্রহণ করার এক ধরনের অনুভূতি, আবার চাওয়া পাওয়ার হিসাবের আকাঙ্ক্ষা, এখন তারা ভাবতেছে যে এই ভাঙ্গার ভিতর, ভাঙ্গনের মধ্যে যে গড়ার কাজটা চলছে, ধরেন সেখানে তার অংশগ্রহণ নাই কেন? হ্যাঁ, কিন্তু তার সেই যোগ্যতা আছে কিনা সেটা বিবেচনা করা হচ্ছে না। আবার সে যেহেতু একটা দলে রিপ্রেজেন্ট করে, সেখান থেকেও তো তার একটা পার্টিসিপেশন থাকা উচিত, সে ভাবতেছে। কিন্তু দেখা যাচ্ছে যে তাকে তার ওখানে কোনো ভূমিকা রাখার সুযোগই নেই। এইরকম নানান স্বার্থের দ্বন্দ্ব থেকে অনেকেই এই কেউ ছাত্রদের উপর, বিশেষ করে যারা আন্দোলন করছে, তাদেরকে হেয় করা, ছোট করা, তাদের ভূমিকাকে আপনার একটু
ডিমোনাইজ করা, এই কৌশল গ্রহণ করছে তার নিজের গুরুত্ব বাড়ানোর জন্য। কিন্তু এই কৌশলে তো লাভবান হচ্ছে ফেসিস্টরা এবং তার দূষররা, রাইট? সে তো তার, এবং আপনি দেখবেন যে এই কাজের সাথে ওই বিশেষ করে বিদেশে যারা থেকে সোশ্যাল অ্যাক্টিভিজম চালায় কিছু লোক, তারাই এই কাজটা বেশি করে আর কি, এবং তারাই এক ধরনের, এবং এটা আপনি মূলত সোশ্যাল মিডিয়ার মধ্যে এই জিনিসটা বেশি হয়। এটা কিন্তু আপনি মূলধারার যে রাজনৈতিক মূলধারার মিডিয়াতে কিন্তু আমরা দেখেছি কিছু কিছু ব্যক্তি, চিহ্নিত কিছু কিছু ব্যক্তি যারা এদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করার একটা প্রবণতা থাকে, এবং তারা কারা সেটাও আমরা চিনি, আগের থেকে ছিল। মূলধারার মিডিয়া তো ফ্যাসিজমের হাতে আছে, এখানে তো কোনো পরিবর্তন হয়নি। আপনি কিছু পদে পরিবর্তন মালিকরা শোপিস হিসাবে পরিবর্তন করছে, অথবা নিজেদের রক্ষার স্বার্থে জনমতের কথা চিন্তা করে। কারণ এখন তো আর ওই প্রত্যেকটা মিডিয়ার যারা দায়িত্বশীল ছিল, সম্পাদক বা নীতি নির্ধারক, তারা তো ফ্যাসিস্টের সাথে কানেক্টেড ছিল, তাদেরকে তো মানুষ চেনে, এবং তারা নায়ও পালিয়ে গেছে, সাধারণ মানুষ চেনে, তো তাকে তো সামনে আনা যাচ্ছে না। এই জন্য শোপিসের মতো কিছু ফিগার নিয়ে এসে বসানো হয়েছে। কিন্তু একটা মিডিয়ার যে মেকানিজম, তার যে লেখার যে ভাষা, শব্দচয়ন, আপনার মন্তব্য নেওয়ার ক্ষেত্রে পলিটিক কাকে নেবেন, কাকে নিচ্ছেন, কে কি বলছে। ধরেন আপনি যদি এখন এই ফ্যাসিবাদ আন্দোলনের সময় নীরব থাকা একজন আওয়ামী বুদ্ধিজীবীর মন্তব্য নেন এখনো, তো সে তো তার মতো করে বন্ধ, সে তো দেখবে হ্যাঁ দেশ খুব বিশৃঙ্খল অবস্থার মধ্যে চলছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়াবহ খারাপ, তার কাছে যে 1 বছর আগে পুলিশই ছিল না, এটা তো তার কাছে না, তার কাছে এটা বিষয় না চলছে না, তো আজকে 2টা খুন হয়েছে, কিন্তু এই দিনে 1 বছর আগে যে 10টা খুন হয়েছে ওইটা তো সে বলবে না। তো ন্যারেটিভ তো আপনার ফ্যাসিজমের যে যারা মাঠ পর্যায়ের যে সংবাদকর্মী, সেখানে তো বড় কোনো পরিবর্তন হয়নি। আনফরচুনেটলি এটা রাজনৈতিক দলগুলো ঘাড়ে, বিশেষ করে গুপ্ত বাম। কিন্তু আপনি কি লক্ষ্য করছেন যে ইদানিং কিন্তু শুরুর দিকে যতটুকু ছিল মিডিয়া, কিন্তু ইদানিং আরেকটু অগ্রসর হচ্ছে, তারা আরেকটু ফেসিবাদের পক্ষে বা যারা ফেসিবাদ বিরোধী তাদের আক্রমণের মাত্রাটা মানে গ্রাজুয়ালি বাড়াচ্ছে, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এটার মেইন কারণ, বিশেষ করে আমি একটা উদাহরণ দিব, সেটা হলো যে জুলাই সনদ স্বাক্ষরের দিন সেই নিউজটা যেভাবে পরিবেশন করা হয়েছে, হ্যাঁ এটা হতে পারে সেখানে কেউ আওয়ামী লীগের দোষরা ঢুকে পড়তে পারে ওদের সঙ্গে, যেভাবে নিউজটা কোনো মিডিয়া পরিবেশন করেছে মনে হয়েছে এরা জুলাই যুদ্ধের সঙ্গে কোনোভাবে জড়িত না, সব বাইরের লোক। যদি আতিক গাজীর হাতটা না থাকতো তাহলে কিন্তু এটাকে অন্যদিকে মন নিয়ে দিত, মিডিয়া ওইভাবে তারা রেডি ছিল। কি বলবেন? দেখেন, আপনাকে সামগ্রিকভাবে বলবো, এই মিডিয়ার যে ভূমিকা, এটা সামগ্রিক একটি ঘটনা দিয়ে ব্যাখ্যা না করে আপনাকে সামগ্রিকভাবে, প্রথম হচ্ছে মিডিয়াতে যারা আছেন, মিডিয়া নিয়ন্ত্রণ যারা করেন, তারা হচ্ছে আওয়ামী লীগের সাথে কানেক্টেড লেফট বামপন্থীরা। এখন এই পুরো অংশটা ডানপন্থী রাজনীতির সাথে এনগেজ করার চেষ্টা করছে। আমরা এটাকে একটা গুপ্ত বাম টার্মে ব্যবহার করতে পারি। তারা আসলে ধরেন বিএনপি দিকে ঝুঁকে পড়তেছে, কিন্তু তার মেন্টাল মেকআপ হচ্ছে বা তার রাজনৈতিক বেড়ে ওঠা, তার ওরিয়েন্টেশন হচ্ছে বামপন্থা। আর বামপন্থা হচ্ছে ভেরি মাচ কানেক্টেড হচ্ছে আওয়ামী লীগ। বামপন্থীরা সারা জীবন আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে। এরা এখন ওভার মানে বিএনপি বা ওভার রাইট মানে ভূমিকা পালন করার চেষ্টা করতেছে, কিন্তু তার যে মনস্তাত্ত্বিক গঠন, তার যে লেখার যে বলার এবং লেখার যে সক্ষমতা, সেটা ওই ফ্যাসিজমের ন্যারেটিভের সাথে, ভারতপন্থী ফ্যাসিজমের ন্যারেটিভের সাথেই মিল থাকতেছে। ওইখানে তো আর পরিবর্তন হবে না। সে তো একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বিএনপির ঘাড়ে চেপেছে। এই গুপ্ত বাম মুক্ত যতক্ষণ পর্যন্ত মিডিয়া এবং রাজনৈতিক দলগুলা না হতে পারবে, এবং আওয়ামী লীগের যারা ক্ষেত্র তৈরি করে দেয়, এবং আওয়ামী লীগ আজকে যে বিপদে পড়ছে, এই বিপদ তো নতুন না, তারা ৭৫ সালের পরেও পড়ছে। তো এই আওয়ামী লীগকে জীবিত করছে হচ্ছে সিপিবি এবং বাম ঘরানার এই কালচারাল ফ্যাসিস্টরা। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন।
ফরাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন আলফাজ আনাম, সহযোগী সম্পাদক দৈনিক আমার দেশ, রয়েছেন মেজবাউল আজম সওদাগর, সহযোগী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রফেসর মেজবা, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন, সবসময় তরুণদের কাছাকাছি থাকেন। তরুণদের মানসিকতা, তাদের দৃষ্টিভঙ্গি আপনারা যেভাবে দেখেন বা আপনি যেভাবে দেখেন, আমরা দুজন কিন্তু তত ক্লোজ থেকে দেখার সুযোগ কম আমাদের। এবং তাদের শুধু রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নয়, তাদের মনস্তাত্ত্বিক সবকিছু আপনার জানা। এই যে ডাকসু, জাকসু, চাকসু এবং রাকসু নির্বাচন হলো এবং এই ফলাফল, শিবির জয়ী হয়েছে এবং এই ফলাফল ন্যাশনাল ওয়াইড এক ধরনের প্রভাব ফেলেছে। প্রভাব না ফেললেও যদি বলি প্রচারিত হয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, এই যে কেন শিবির জয়ী হচ্ছে, ছাত্রদল কেন হেরে যাচ্ছে, এই যে আলোচনা প্ল্যাটফর্ম তৈরি হলো, আপনার পর্যবেক্ষণটা কি? প্রথমত কিছু ছাত্রকে বেশ কয়েকদিন জিজ্ঞাসা করার চেষ্টা করেছিলাম যে কি সমস্যা তোমাদের। আচ্ছা, প্রধানত তারা যে সমস্যাটার কথা বলে যে ছাত্র দলের যে নেতৃবৃন্দ যারা আছে, ভালো খারাপ এইটার প্রসঙ্গে আমি গেলাম না। প্রথমত তাদের আপত্তিটা হচ্ছে তাদের সাথে তাদের একটা জেনারেশন গ্যাপ। এক্সিস্টিং স্টুডেন্ট যারা, তাদের সাথে ছাত্র দলের যারা নেতৃত্ব পর্যায়ে আসে, তাদের সাথে একটা জেনারেশন গ্যাপ। তারা বলে যে ওনারা তো আমাদের সাথে কানেক্ট করতে পারে, কানেক্ট খুব একটা মেশা হয় না ওনাদের সাথে, ওনাদের এডুকেশন ইয়েরটা শেষ হয়ে, সেশনটা শেষ হয়ে গেছে, তো তাদের সাথে একটা মেশা হয় কম, যার ফলে তাদের সাথে তাদের ইন্টিমেসিটা গড়ে ওঠে না আর কি। এটা হচ্ছে এক নম্বর। বয়সের অনেকের অনেক বেশি পার্থক্য। হ্যাঁ, এটা খুবই স্বাভাবিক। মানে আপনার আমার ক্ষেত্রেও যদি আমরা বিশ্ববিদ্যালয়ের লেখাপড়াটা শেষ হয়ে যাওয়ার পর তো কারেন্ট স্টুডেন্টদের সাথে ওইভাবে মেশা হয় না, এটা খুবই স্বাভাবিক। এটা হচ্ছে তাদের মেইন যে কথাটা তারা বলে, তাদের সাথে মেশা হয়ে উঠে না। মেশা হয়ে না ওঠার ফলে সাধারণ ছাত্রদের কথাটা হচ্ছে যে আমরা আসলে কি চাই, আমরা কিভাবে চলতে চাই, এইটা তো ওনারা বুঝবে না আর কি। এইটা হচ্ছে তাদের প্রধান একটা বিষয়। দ্বিতীয় প্রধান বিষয়টা হচ্ছে যে তারা ওই ছাত্র রাজনীতির যে গতানুগতিক ধারা, এই গতানুগতিক ধারা, সেটা ছাত্রদল হোক বা ছাত্রলীগ হোক বা যেই হোক, এই ধারাটাতে তারা একেবারেই ত্যক্ত বিরক্ত। এটা তারা একেবারেই পছন্দ করে না। ধরেন যে নেতা হেঁটে যাচ্ছে, তার পিছনে 100 জন কর্মী এভাবে হাঁটছে, মোটরসাইকেল নিয়ে একটা মহড়া দিচ্ছে, হ্যাঁ, তারপরে ক্যান্টিনে গিয়ে খাচ্ছে, এটা তারা মোটেও পছন্দ করে না। তাহলে তারা কি পছন্দ করে? তারা পছন্দ করে যে আমরা এখানকার স্টুডেন্ট, আমরা যেভাবে সাধারণভাবে চলি তারাও সাধারণভাবে চলতে হবে, এক। 2 নম্বর, তাদের চাওয়াটা হচ্ছে যে এইখানে কোনো ধরনের গুন্ডামি বা মাস্তানি এই ধরনের রাজনীতি তারা প্রশ্রয় দিবে না, বা ক্যান্টিনে ফ্রি খাওয়া, মানে আগের যেগুলো চলতো আর কি, এটা তারা কোনোভাবে পছন্দ করে না। আর তাদের চাওয়া হচ্ছে যে ছাত্র রাজনীতিটা হবে, এইখানে আমাদের কি সমস্যা, এই সমস্যাগুলোকে অ্যাড্রেস করে আপনাদেরকে কথা বলতে হবে। আমরা আজকে আমার কি সমস্যা, আগামী দিনে আমার কি সমস্যা, আমার একাডেমিক কি প্রবলেম, আমার রেসিডেন্সিয়াল কি প্রবলেম, আমার লাইব্রেরিতে কি প্রবলেম, আমার অন্য পার্সোনাল কি প্রবলেমগুলা কে কিভাবে সলভ করতে চায়, আমার প্রবলেমের কথা কে শুনতে চায়, এইটা হচ্ছে তাদের এক্সপেকটেশন। কিন্তু গতানুগতিক রাজনীতিতে, ছাত্র রাজনীতিতে আমি আপনার যে কয়টা আইটেমের কথা বললাম তার কোনোটারও কোনো উপস্থিতি নাই। ছাত্রদের মূল চাওয়াটা হচ্ছে এটা। তো ছাত্র রাজনীতিকে, সাধারণ ছাত্রদের সবার দাবি হচ্ছে ছাত্র রাজনীতি আগের ধারায় চলবে না। যেমন ধরেন কোনো নেতার নামে ধরেন স্লোগান দিচ্ছে, তারপর অমুক ভাই তমুক ভাই স্লোগান দিচ্ছে, এই ভাইয়ের স্লোগানটা তারা পছন্দ করে না ক্যাম্পাস। একবার আমি সুস্পষ্টভাবে, সেটা শিবির দেখ, সেটা ছাত্র দল দেখ বা অন্য কোনো সংগঠন। মানে কি আপনি যেটা বলতে চাচ্ছেন সেটা হলো যে 5ই আগস্টের পরে এই ছাত্র রাজনীতির একটা বড় ধরনের প্যারাডাইম শিফট হয়ে গেছে, অনেক বড় ধরনের। মানে আপনি জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা মানুষের, তরুণরা তো নেতৃত্ব দিয়েছে, তো তরুণদের কি আকাঙ্ক্ষা, এটা যদি সরাসরি আপনি রিফ্লেকশন দেখতে চান তাহলে এই জায়গাটাতেই আপনাকে আসতে হবে সরাসরি দেখার জন্য। এটা হচ্ছে প্রত্যেকটা ইউনিভার্সিটিতে তাই হয়েছে আর কি, এবং সেভাবেই কিন্তু এখন চলছে, এবং ট্রেন্ডসটা এখনো
কন্টিনিউয়াস আছে। আমরা সেটা ইলেকশনগুলোর মধ্য দিয়ে, এবং ছাত্র রাজনীতির একটা ব্যাপক চাপ তৈরি হয়েছে। যারা ছাত্র রাজনীতি করে, শিবির বলেন, ছাত্রদল বলেন, এই যে সাধারণ ছাত্রদের চাওয়াটাকে ধারণ করা, এই ধারণ করা নিয়ে ছাত্র রাজনীতির ইটসেলফ তাদের মধ্যে এক ধরনের মারাত্মক ধরনের চাপ তৈরি হয়েছে। আপনার সাথে আমি একমত। একটা উদাহরণ আমরা লক্ষ্য করেছি, সেটা হলো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নির্বাচনে ভালো করেনি, খুবই খারাপ করেছে। কিন্তু আপনি লক্ষ্য করেছেন নিশ্চয়ই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রার্থী যাদের দিয়েছিল ছাত্রদল, চমৎকার প্রার্থী দিয়েছিল, খুবই চমৎকার। এবং ওই যে গলা ফুলিয়ে বক্তৃতা করা, যেটা আপনি বলেন মহারা দেওয়া, অসাধারণ, তারা কিন্তু করেনি, আরো অসাধারণ। কালকে আমি যে এশা যে মেয়েটা, জি জি হ্যাঁ, তার বক্তব্যটা যদি আপনি শুনেন, সে ছাত্রদলের প্রার্থী ছিল, তার বক্তব্যটা যদি শুনেন তা আপনার কাছে তাকে মনে হবে যে পুরো জুলাই অভ্যুত্থানকে ধারণ করতেছে নিঃসন্দেহে। এবং সে ভবিষ্যতে আগামী রাকসু নির্বাচনে সে কিভাবে নেতৃত্ব দিবে, কিভাবে ছাত্রদের আকাঙ্ক্ষাকে ফিল আপ করবে, সেটা সে বলতেছে। আরেকটা জিনিস লক্ষ্য করেছেন নিশ্চয়ই, যে পরিবর্তনের একটা উদাহরণ পত্রিকাগুলো এসে একটু মজা করে, যারা হারু পার্টির একটা রাজশাহী বিশ্ববিদ্যালয় একসাথে হয়েছে। ইন্টারেস্টিং, এটা আমি আপনাকে বলতে চাই। এবং তারা সেখানে কি বলেছে আপনার মুখ থেকেই শুনি। জি, তারা সেখানে বলতেছে যে এই যে নির্বাচনে হেরে যাওয়া, এটা তাদের কাছে কোনো ব্যাপারই না, এটা একটা খুবই একটা স্বাভাবিক ব্যাপার হিসেবে তারা নিচ্ছে। এবং হেরে যাওয়ার জন্য মন খারাপ করা, আমার বিশাল কিছু শেষ হয়ে গেল, আমার সংগঠন শেষ হয়ে গেল, আমি শেষ হয়ে গেলাম, এরকম কিছু মনে না করে তারা একটা গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে হেরে যাওয়াটাকে একটা স্বাভাবিক একটা বিষয় হিসেবে তারা নিচ্ছে। এটাই তো জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষা। তাহলে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় যে ছাত্র সংগঠনগুলো জুলাই আকাঙ্ক্ষাকে ধারণ করার জন্য চেষ্টা করছে। এবং আগামী ছাত্র সংসদ নির্বাচনগুলো যখন হবে, তখন কিন্তু এর মধ্যে আরো আপনি বড় ধরনের পরিবর্তন দেখবেন। এটি কিন্তু আমরা, এবং আরেকটা ভালো লেগেছে, যারা হেরে গেছে তারা কি বলছে, তারা বলছে যে এই যে যারা জয়ী হয়েছে তারা কি প্রতিশ্রুতি দিয়েছিল ইশতেহারে, আমরা সবসময় খেয়াল রাখবো। এটাই তো গণতান্ত্রিক সংস্কৃতি। তো এই যে প্রতিযোগিতাটা হবে, একদল হচ্ছে প্রতিশ্রুতি পালন করার জন্য চেষ্টা করবে, আরেক দল সেখানে ভুল দেওয়ার চেষ্টা করবে। লক্ষ্য করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলাফলের পরে যারা হেরে গেছে তাদের প্রতিক্রিয়া, মাঝখানে আরো দুটো বিশ্ববিদ্যালয়, এরপরে রাজশাহী, প্রতিক্রিয়ার দেখুন ধরন পাল্টে গেল। প্রতিক্রিয়ার ধরন, তারপরে আপনার নির্বাচন চলাকালীন সময় বা নির্বাচন পূর্ব যে আপনার প্রতিপক্ষের বিরুদ্ধে কিভাবে আমি কি কৌশল নিব, আমি প্রচারণার কৌশল, সেটা তো কিন্তু কন্টিনিউয়াস পরিবর্তন এসেছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পার্থক্য পাবেন, সেখানে কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এটার সাথে জাহাঙ্গীরনগরে দেখবেন, সেখানে কিছুটা ইমপ্রুভমেন্ট হয়েছে। আবার আপনি রাকসুতে দেখবেন আবার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। এইটা আপনাকে মিন করতেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উল্লেখ করলেন তো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু ছাত্রদলের প্যানেল চমৎকার ছিল, প্রত্যেকটা জায়গায় খুবই চমৎকার ছিল। যাদের প্রার্থী দিয়েছেন রেগুলার ছাত্র, এবং ওই যে কথিত রাজনীতিবিদ না, গলা ফুলিয়ে বক্তৃতা করা বা যেটা মোটরসাইকেল। এইখানে আপনাকে মেইন পয়েন্ট আমি বলবো, এখানে আমাদের অর্জনটা কি, নির্বাচনে কে হারলো কে জিতলো, আমি ওই পয়েন্টে আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই। আমার মেইন পয়েন্টটা আমাদের যে অর্জনটা, এই যে রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে ভালো প্রার্থী দিতে হবে, ভালো ইমেজের ছেলে মেয়েদেরকে নিয়ে আসতে হবে, এই যে প্রবণতাটা তৈরি হলো, এবং এটার জন্য যে এক ধরনের প্রতিযোগিতা তৈরি হয়েছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে, এইটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অর্জন। কে হারলো কে জিতলো এটা কোনো ফ্যাক্টর না, এটা রাজশাহী বিশ্ববিদ্যালয় অলরেডি আমাদেরকে দেখায় দিয়েছে। এবং আগামী যে সামনের দিনগুলোতে এটার আরো ইমপ্রুভমেন্টের আমি লক্ষণ আমি দেখতে পাচ্ছি, এবং এটা আমাদের ভবিষ্যতের জন্য একটা ইতিবাচক দিক, ভবিষ্যৎ রাজনীতির জন্য। আলবাজ আমান, বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে ফলাফল জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে কি না, এ নিয়ে প্রশ্ন উঠেছে। এই প্রশ্নটার কারণ রয়েছে, অতীতে আমরা দেখেছি বাম রাজনৈতিক দলের সংগঠনরা, ছাত্র সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়গুলো জয়ী হতো, কিন্তু ন্যাশনাল ওয়াইড তাদের কোনো প্রভাব থাকতো না। কিন্তু এই কারণে কেউ কেউ বলছেন যে এই ধরনের নির্বাচনের ফলাফল জাতীয় নির্বাচনে কোনো ফলাফল ফেলবে না। সোশ্যাল মিডিয়ার কারণে এই নির্বাচনের খবরাখবর একদম গ্রাম থেকে গ্রামান্তরে মানুষ জেনে যায়। যেমন ধরুন, আমি একটু অবাক হই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কাইমের নাম ঢাকা মহানগরের সমস্ত রিকশাওয়ালারা জানে। এর অতীতে আমরা কোনোদিনও শুনিনি, দেখিনি। শ্রমজীবী মানুষরা জানে, এর মানে তারাও সোশ্যাল মিডিয়া ফলো করে, এই কারণে জানে, নতুবা তো জানার কথা না। আপনার কাছে আমার প্রশ্ন যে আসলে কি হবে, এটা কি জাতীয় রাজনীতিতে প্রভাব ফেলবে নাকি ফেলবে না? আমরা এটাকে যদি একটা সার্ভে হিসাবে নেই, এই ছেলেরা তো ভোট দিবে,
এবং এরা সারা বাংলাদেশ, কোনো একটা বিশেষ এলাকার ছাত্র না, মানে ঢাকা ইউনিভার্সিটিতে তো সারা দেশের ছেলেরা আসছে, চিটাগাংয়ে সারা দেশের ছেলেরা আসে না, তাহলে সারা দেশের একটা নির্দিষ্ট বয়সের ছেলেদের ভোটের প্যাটার্ন আমরা দেখলাম, যে তারা কি ধরনের ক্যান্ডিডেট, কি ধরনের রাজনৈতিক চিন্তা লালন করে আর কি, বা তার ভোট দেওয়ার প্যারামিটারটা কি কি দেখে সে ভোট দেবে। এটা যদি আমরা একটা সার্ভের মতো করেও চিন্তা করি, তাহলে আমরা ধরে নিতে পারি যে এটা নির্বাচনে প্রভাব পড়বে। এবং এবার একটু বেশি আকারে পড়বে এই কারণে যে গত 15 বছর ধরে নির্বাচন না হওয়াতে আপনার তরুণ ভোটারের সংখ্যা এই মুহূর্তে প্রায় 4 কোটির বেশি, 12 কোটি ভোটার, 40%। নাম্বার এবং সে বয়সটা খুব মারাত্মক, মাত্র 18 থেকে 28, 35 গেলে আরো বেড়ে যায়। হ্যাঁ, 2 নম্বর হচ্ছে যে এই ছাত্ররা একটা সারা দেশে যে গণ অভ্যুত্থান হয়েছে তার লিডিং পজিশনে ছিল এই বয়সী ছাত্ররাই, ইভেন স্কুলের ছাত্রও ছিল। ফলে তার মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে। আগে একটা পরিবারের চিন্তা থেকে সাধারণত ভোট দেওয়া, বাবা মা বিএনপিকে ভোট দেয়, ছেলেও বিএনপিকে ভোট দেয়, বাবা মা জামাতকে ভোট দেয়, ছেলেও ভোট দেয়, বা খাওয়ার টেবিলের আলোচনা থেকে এই ধরনের হতো, বা বড় ভাই হলে থাকি তার দ্বারা প্রভাবিত হয়ে ভোট দেওয়া হতো। এইবার প্রত্যেকটা ছাত্র নিজস্ব একটা চিন্তা, এটা বোধ তৈরি হয়েছে, তিনি ভোট দিবেন। ফলে এবার কিন্তু মার্কা দেখে ভোট হবে না, ভোট হবে প্রার্থী দেখে। প্রার্থীটা যে দলেরই হোক, সে যদি মনে করে, ভোটাররা যদি, এই তরুণ ভোটাররা যদি মনে করে যে এই প্রার্থী আপনার যোগ্য অন্যদের চেয়ে, তাকে ভোট দেবে। এই জন্য এবার পলিটিক্যাল পার্টির সিম্বলের চেয়েও ব্যক্তি খুব ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু আপনি দেখবেন যে এই ছাত্র সংসদ নির্বাচনগুলোও কিন্তু তাতেও কিছু রিফ্লেকশন আছে ভোটের অ্যানালাইসিস। যেমন রাজশাহীতে যে জিএস হইতো, ও তো শিবির থেকে হয়নি। আবার ছাত্র দলের ঢাকায় ইয়াতে আপনার চিটাগাংয়ে যিনি এজিএস হয়েছেন ছাত্র দলের, সে ওখানে পপুলার, বা তার কথা, তার আচরণ, তার অ্যাক্টিভিটিস ভালো লেগেছে। তো এখানে ব্যক্তি, রাজনৈতিক দলগুলো চ্যালেঞ্জ হবে কোন ধরনের ব্যক্তিকে তারা এবার প্রার্থী দেন, তার অবশ্যই প্রভাব পড়বে। এবং আরেকটা হচ্ছে যে এই নির্বাচনগুলো সাধারণ মানুষ কেন এটার সাথে এনগেজ হচ্ছে, সাধারণ মানুষের সাথে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার কি সম্পর্ক, এনগেজ হচ্ছে যে আসলে ভোটগুলো কি নিরপেক্ষ হয়, এই ভোটগুলো কেমন হয়, তা সে তো 18 বছর ভোট দেয়নি, ভোটের রেজাল্ট হয় কেমন, এই যে রেজাল্টটা কে হলো, তার মধ্যে আলাদা একটা কিউরিসিটি তৈরি হচ্ছে, একটা জানার আগ্রহ। তার মানে সে এখান থেকে এক ধরনের শিক্ষা নিচ্ছে যে ছেলেরা কাকে ভোট দিচ্ছে, সে কেমন, কি কি কথাতে প্রভাবিত হচ্ছে। এখন ধরেন যে ভিপি ক্যান্ডিডেট, সে কেমন করে কথা বলছে, ছাত্রদের কথা, তার আচরণ কেমন, ছাত্রদের দাবি দেওয়াগুলোই সে কিভাবে প্রেজেন্ট করে। এখানে যে কোনো, এটা তো বোঝা খুব কঠিন ব্যাপার না, যেহেতু সোশ্যাল মিডিয়া তাদের বক্তব্য প্রচার হয়। ওখান থেকেও আমাদের যারা এবার পার্লামেন্ট ইলেকশন করবেন, তাদের বক্তব্যের ধরনটাও মানুষ দেখবে, যে ওই যে ছাত্ররা যেভাবে তার প্রবলেমগুলো সলভ করার কথা বলছে, আমার এলাকার প্রবলেমগুলো বা নাগরিক হিসাবে আমাদের যে সমস্যাগুলো, সেগুলোর কথা এই ক্যান্ডিডেটরা বলতে পারে কিনা। রাইট। প্রফেসর মেজবাহ, কেউ কেউ বলছেন যে এই শিবিরের উত্থানই বলবো, কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির পাশ করবে, এটা আসলে অনেকের ভাবনার মধ্যেই ছিল না, কল্পনা, আমার নিজের ভাবনার মধ্যেও ছিল না। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনি ছিলেন, আমরা যখন ছিলাম তখন আমরা ভাবিই নাই যে শিবির এই ধরনের বিজয়ী হবে। জাহাঙ্গীরনগর তো যারা ছিলেন তাদের মনোভাব আরো কড়া, আমার আপনার চেয়েও। আমার প্রশ্ন আপনার কাছে, যে এই যে শিবিরের যে উত্থানটা অনেকগুলি বার্তা দিয়েছে, এবং এই বার্তাগুলি কি যারা শিবির জামাতের বিরোধী পক্ষ রয়েছে একটা, অথবা মূলধারা রাজনীতিবিদ যারা রয়েছে, আমি বিএনপির কথা বলি সরাসরি, এটাকে নতুন কোনো চাপ সৃষ্টি করবে বা করছে, এটা মনস্তাত্ত্বিকভাবে হলো কিনা? মনস্তাত্ত্বিক একটা চাপ তো তৈরি অবশ্যই হয়েছে, কিন্তু আপনি যেটা বললেন যে শিবিরের উত্থান আমি না বলে আমি এটাকে বলবো যে গণ অভ্যুত্থানের চেতনার একটা রিফ্লেকশন। গণ অভ্যুত্থানের চেতনার রিফ্লেকশন এই কারণে, যেমন আমার সহ আলোচক যেটা বললেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একজন জিএস অন্য জায়গা থেকে, অন্য দল থেকে ছিল, চিটাগাংয়ে ছাত্র দল থেকে একজন নির্বাচিত হয়েছে।
এটা একটা রিফ্লেকশন। অর্থাৎ এখানে আপনার শিবির না ছাত্রদল এইটার চেয়ে আপনার ব্যক্তি ইমেজটা সে কতটা গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে, তার ব্যবহার কতটা ভালো, সে কতটা অনেস্ট, সে কতটা ছাত্রদের সমস্যাগুলোকে অ্যাড্রেস করতে পারতেছে, এই জিনিসটা কিন্তু এখানে বেশি মুখ্য হয়ে দেখা দিয়েছে। এবং এইটার আবার আমরা যে সবসময় বলছি যে এই নির্বাচনগুলোর প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে কিনা, প্রভাব কিন্তু বিভিন্ন অর্থে প্রভাব আপনি অ্যানালাইসিস করতে পারবেন, কিন্তু যে প্রভাবটা অলরেডি পড়েছে, আপনি দেখেন তারেক রহমান অলরেডি প্রতিদিন একটা বার্তা দিচ্ছে, খেয়াল করেছেন বোধহয়। প্রতিদিন উনি বলছে যে এলাকার মানুষের কাছে যার গ্রহণযোগ্যতা বেশি, এলাকার মানুষের সাথে কাজ করছে, বা এলাকার মানুষ যাকে পছন্দ করে, যার যোগাযোগ আছে, এই ধরনের গ্রহণযোগ্য মানুষকে তিনি নির্বাচনের জন্য তার মানে এইটা একটা ইম্প্যাক্ট, এটা একটা প্রভাব। আপনি বলতে চাচ্ছেন এটা ইম্প্যাক্ট বটে। এর মানে আপনি এটা কি বলতে চাচ্ছেন যে এবার মার্কা বা দল গণ হয়ে যেতে পারে, প্রার্থী মানে আমি শুধু এটুকুই বলবো, ব্যক্তি হয়ে দাঁড়াতে পারে। প্রার্থী তো বলবোই, আমি মূলত বলবো যে গণ অভ্যুত্থানের যে প্রভাব, এটা হচ্ছে জনগণের মধ্যে, দেশের মাস পিপল বলেন, ছাত্র জনতা বলেন, এদের মধ্যে ভবিষ্যৎ বাংলাদেশ কি ধরনের তারা দেখতে চায়, একটা নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং তাদের মধ্যে তৈরি হয়েছে। এই নিজস্ব আন্ডারস্ট্যান্ডিংটাকে যে পলিটিক্যাল পার্টি জনগণের এই নিজস্ব আন্ডারস্ট্যান্ডিংটাকে বেশি ধারণ করতে পারবে, সে আগা যাবে। কোনো পলিটিক্যাল পার্টি আর কোনো মিথ্যা কথা বলে জনগণের এই নিজস্ব আন্ডারস্ট্যান্ডিং থেকে ডাইভার্ট করে তাদের দিকে নিয়ে আসতে পারবে না, বরং জনগণের আন্ডারস্ট্যান্ডিং এর কাছে পলিটিক্যাল পার্টিগুলোকে আত্মসমর্পণ করতে হবে। এই ধরনের একটা ইম্প্যাক্ট সোসাইটিতে কিন্তু তৈরি হয়েছে, এবং পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে নিশ্চয়ই আপনি লক্ষ্য করতেছেন যে এটা নিয়ে আলোচনা হচ্ছে, এবং তারা কেমন প্রার্থী দিবে সেটা নিয়েও তারা কথাবার্তা বলছেন। এটা কিন্তু বড় ধরনের একটা ইম্প্যাক্ট। সো এই ইম্প্যাক্ট আপনাকে মেনে নিতে হবে, এবং এটাই হচ্ছে গণ অভ্যুত্থানের আমাদের সবচেয়ে বড় অর্জন। তো কোন দলের উত্থান, এটা সবচেয়ে বড়, যতটা না ব্যাপার, তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে কে কত বেশি জনগণের নতুন বাংলাদেশকে নিয়ে জনগণের যে আন্ডারস্ট্যান্ডিং, এইটাকে কে কত বেশি অ্যাড্রেস করতে পারতেছে, এটাই হচ্ছে আমাদের মূল অ্যাড্রেস করার জায়গা আগামীতে, এবং রাজনীতিবিদদের জন্য মূল টেনশনের বিষয় হচ্ছে এটা। মেজবাহুল আজম সওদাগর এবং আলফাজ আনাম, আপনাদের মূল্যবান মতামত আমাদের দর্শকদের চিন্তার জগৎকে সমৃদ্ধ করবে আশা করি, এবং আপনারা আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদের দুজনকেই আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।